ইরান ইরাকের মধ্যে চলমান বিংশ শতাব্দীর দীর্ঘতম যুদ্ধের চরম পর্যায়ে দুদেশ শুরু করেছে ভয়াবহ মিসাইল হামলা। যখন তখন বাড়ির ছাদে এসে মিসাইল পড়ছে, মানুষের নৃশংসতায় নাজেহাল অবস্থা। এরই মধ্যে আবার শুরু হয়েছে জিনেদের উৎপাত। ঘরময় ঘুরে বেড়াচ্ছে অশরীরীরা, বাইরে মৃত্যু ভয়, ঘরে বেঁচে থাকার লড়াই। এই পরিস্থিতিকে মানুষ কিভাবে সামলাবে? আসুন শুনে আসি এমনই একটি ঘটনা নির্ভর পার্সিয়ান হরর সিনেমা আন্ডার দ্য শ্যাডোয়ের গল্পটি। বিষণ্ণ মনে বিনয়ের চোখে প্রিন্সিপালের সামনে বসে আছে সিদে। সিদে একজন মেডিকেল স্টুডেন্ট, সামনেই তার পরীক্ষা, কিন্তু তাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, কারণ দেশে কয়েক বছর ধরে যুদ্ধ চলমান। অথচ এর মাঝেও সিদে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিল, যেটা রাষ্ট্রের চোখে গুরুতর অপরাধ। আর সেই অপরাধের জের ধরেই সিদেকে মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হচ্ছে। সিদে প্রিন্সিপালকে অনেক অনুনয় বিনয় করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই সে প্রিন্সিপালের মন গলাতে পারে না। শেষে শূন্য হাতেই তাকে বাড়ি ফিরতে হয়। তার সারা জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। হয়তো সে ভুল সময়ে জন্মেছে, অথবা ডাক্তার হওয়া তার ভাগ্যে ছিল না। এসব ভাবতে ভাবতেই সে বাসাতে পৌঁছে যায়। পাশের বাসায় প্রতিবেশী ভাবির কাছে সিদে তার একমাত্র মেয়ে দোরসাকে রেখে গিয়েছিল। সে দোরসাকে নিয়ে নিজের ঘরে ফেরে। ঘরে ফিরে সিদে তার মেডিকেল বইগুলো বস্তায় ভরতে শুরু করে। স্বপ্নটাই যখন মরে গেছে, তখন আর মায়া আঁকড়ে রেখে কি লাভ? বইগুলোর মাঝে সে একটা বই পেয়ে সেটা বুকে আঁকড়ে ধরে। এই বইটা তার মায়ের দেওয়া উপহার। সিদের মা চেয়েছিলেন সে ডাক্তার হোক। সে সবসময় সিদেকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন, অথচ মৃত মানুষটার শেষ ইচ্ছা পূরণ করতে সে ব্যর্থ হলো। এর চেয়ে কষ্টের ব্যাপার আর কি বা আছে? সিদে মায়ের দেওয়া বইটা ফেলতে পারে না। সে বইটা ড্রয়ারের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখে। এরই মধ্যে সিদের স্বামী ইরাজ ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসে। ইরাজ ফিরতেই সিদে বস্তা বোঝায় বইগুলো এগিয়ে দিয়ে বলে এগুলো কাউকে দিয়ে দিতে, না হয় ডাস্টবিনে ফেলে দিতে। ইরাজ সিদেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যুদ্ধ শেষ হলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সিদে জানে ইরাজ মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কারণ এই রক্তক্ষয়ী যুদ্ধ কখনো শেষ হবার না। এরই মধ্যে আবার ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। তেহরান শহরে আবারও মিসাইল অ্যাটাক হয়েছে। ইরাজ সিদে আর দোরসাকে নিয়ে দ্রুত নিচে বেসমেন্টে চলে যায়। সেখানে অ্যাপার্টমেন্টের বাকি সবাইও ছিল। মিসাইলের আঘাত থেকে বাঁচতে এটাই সবচেয়ে সেফ প্লেস। বেসমেন্টে গিয়ে দোরসার মেহেদি নামের নতুন একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটি দোরসাকে কিছু একটা দেয়, যেটা নাকি দোরসাকে জিন ভূতের হাত থেকে রক্ষা করবে। যাই হোক, মেহেদিকে দোরসার কাছে দেখেই বাড়িওয়ালা মিসেস ইব্রাহিমই তাকে টেনে দূরে সরিয়ে নেয়। সিদেও মেহেদিকে আগে কখনো দেখেনি, তাই সে প্রতিবেশী ভাবিকে জিজ্ঞেস করে এই নতুন ছেলেটি কে? ভাবি জানায় ছেলেটা বাড়িওয়ালা ইব্রাহিমী সাহেবের ভাতিজা। ছেলেটার বাবা মা দুজনেই কিছুদিন আগে যুদ্ধ বিধ্বস্ত এবাদান শহরে মারা গিয়েছে, তাই সে এখানে থাকতে এসেছে। যাই হোক, পরিবেশ শান্ত হলে সবাই নিজেদের রুমে ফিরে যায়। সকালে ব্রেকফাস্ট টেবিলে ইরাজ সিদেকে একটা নোটিশ লেটার দেখায়। ইরাজকে বার্ষিক ট্রেনিং এর জন্য শহরের বাইরে কোথাও পাঠানো হচ্ছে, যদিও জায়গাটা কোথায় সেটা এখনো ঠিক করা হয়নি। একে তো দেশ জুড়ে যুদ্ধ চলছে, তার উপর আবার ট্রেনিং এর জন্য ইরাজের বাইরে চলে যাবার ব্যাপারটা সিদে মানতে পারছিল না। সে রাগ করে টেবিল থেকে উঠে ঘরে গিয়ে ভিসিআর চালু করে ওয়ার্কআউট শুরু করে। সে আর ইরাজের সাথে কোনো কথা বলে না। ইরাজ হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে, কারণ ইরাজ একজন ডাক্তার। বিকেলে হাসপাতাল থেকে ফিরে ইরাজ জানায় তাকে ইলাম শহরে ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে, যেটা দুদেশের যুদ্ধক্ষেত্রের একদম মাঝের স্থান। লাইফ রিস্ক সেখানে অনেক বেশি। এটা শুনে সিদে আরও রেগে যায়। সে ইরাজকে যেতে বারণ করে দেয়, কিন্তু ইরাজের না গিয়ে তো উপায় নেই। এটা সরকারি নির্দেশ। সে যদি নির্দেশ অমান্য করে তাহলে তার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাবে। ইরাজ সিদেকে বলে যেহেতু সে বাসায় থাকছে না, তাই সিদে যেন দোরসাকে নিয়ে ইরাজের বাবা মায়ের কাছে চলে যায়। কিন্তু সিদে জেদ ধরে বসে সে এখান থেকে কোথাও যাবে না। সে ইরাজের বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চায় না। এই নিয়ে দুজনের মাঝে এক দফা ঝগড়াও হয়ে যায়, কিন্তু তাতে কোনো সমাধান হয় না। অতঃপর পরের দিন ইরাজ ব্যাগপত্র গুছিয়ে ইলামে যাওয়ার জন্য বেরিয়ে যায়। বের হবার আগে সিদে আর দোরসাকে সে জড়িয়ে ধরে। তারা জানে না আর কখনো তাদের দেখা হবে কিনা। তবুও এক স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বিচ্ছেদ হয়ে যায়। রাতে দোরসার ডাকে সিদের ঘুম ভেঙে যায়। দোরসা বিছানা ভিজিয়ে ফেলেছে। সিদে উঠে দোরসার বিছানা ঠিক করে দেয়। দোরসা কিছু একটা নিয়ে ইদানিং খুব ভয় পাচ্ছিল। সে বাথরুমেও একা যেতে পারত না। সে সবসময় তার পুতুল কিমিয়াকে জড়িয়ে ধরে রাখত। তার ধারণা
কিমিয়া তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। যাই হোক, সকালে শীদে দোরসাকে জিজ্ঞেস করে তার কিসে এত ভয় লাগে। দোরসা জানিয়ে দেয় তার জিনে ভয় লাগে। দোরসার মুখে জিনের কথা শুনে শীদে বেশ অবাক হয়। সে কোথায় থেকে জিনের ব্যাপারে জেনেছে জিজ্ঞেস করলে দোরসা জানায় মেহেদি তাকে জিনের ব্যাপারে জানিয়েছে। মেহেদি জিনের হাত থেকে বাঁচার জন্য দোরসাকে বিড়ালের পশমের তৈরি একটা বলও দিয়েছিল, কিন্তু দোরসা সেটা হারিয়ে ফেলেছে বলে বেশ আপসেট। শীদে মেয়েকে বোঝানোর চেষ্টা করে এসব জিন ভূত বলে কিছু হয় না। দুষ্টু মানুষেরা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য এসব জিন ভূতের গল্প শোনায়, কিন্তু দোরসা মায়ের কথা মানতে নারাজ। সে একই কথা রিপিট করতে শুরু করে যে জিন অবশ্যই আছে আর তাই তাদের সাবধানে থাকতে হবে। মেহেদির সাথে মিশে দোরসা বিগড়ে যাচ্ছে দেখে শীদে বাড়িওয়ালা মিসেস ইব্রাহিমি ভাবির কাছে গিয়ে মেহেদির নামে নালিশ দেয় যে মেহেদি দোরসাকে জিনভূতের গল্প শুনিয়ে তাকে ভয় দেখাচ্ছে। এটা শুনে ইব্রাহিমি ভাবি বলে শীদের কিছু একটা ভুল হচ্ছে, কারণ মেহেদি তো কথাই বলতে পারে না। সে নিজের চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখেছে আর সেই শোক সে কাটিয়ে উঠতে পারেনি। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সে একটা কথাও বলেনি। ওর চাচা ওকে অনেক নামি দামি ডাক্তার দেখিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অবশ্য ইব্রাহিমি ভাবিও মেহেদিকে তেমন একটা পছন্দ করে না। একে তো উড়ে এসে জুড়ে বসেছে, তার উপর আবার আচরণও অস্বাভাবিক। মেহেদি নিজেই জিন টিন কিনা কে জানে। শীদে জিনে বিশ্বাস করে না, তাই ভাবির এসব বকবক শুনতে তার ভালো লাগছিল না। সে বাড়িতে ফিরে এসে দোরসার সাথে খেলতে শুরু করে। দোরসার বাইরে গিয়ে মেহেদির সাথে খেলা করা নিষেধ, তাই শীদে নিজেই মেয়েকে খেলায় সঙ্গ দিচ্ছিল। হঠাৎ একটা টেলিফোন আসলে শীদে সেটা রিসিভ করতে উঠে যায়। ইরাজ খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে। ইরাজ আবারও শীদেকে সাবধান করে দিয়ে বলে বিদেশি গণমাধ্যমগুলোতে নিউজ হচ্ছে তেহরানে সিরিয়াস ধরনের মিসাইল অ্যাটাক হতে চলেছে, তাই শীদে যেন দ্রুত দোরসাকে নিয়ে তেহরান ছেড়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। কিন্তু শীদে একই জেদ ধরে বসে থাকে, সে কোথাও যাবে না। ফোন রেখে দিয়ে শীদে নিউজ শোনার জন্য রেডিওতে কান পাতে, কিন্তু দোরসা তার পুতুল কিমিয়াকে শীদের মুখের সামনে ধরে নাচিয়ে তাকে বিরক্ত করছিল। তাই শীদে তাকে ধমক দিয়ে বলে বিরক্ত করলে সে কিমিয়াকে লুকিয়ে রাখবে। মায়ের ধমক খেয়ে দোরসা কিমিয়াকে নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ কেটে যাবার পরে শীদে দোরসাকে আপেল খেতে ডাকে। তখনই মিসাইল দাগার আওয়াজ পাওয়া যায়। শীদে দোরসাকে নিয়ে বেসমেন্টে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু দোরসা কিমিয়াকে ঘরে ফেলে এসেছিল, তাই পুতুলটা নিতে সে আবার ঘরে দৌড় দেয়। কিন্তু হঠাৎ তাদের অ্যাপার্টমেন্টের ছাদের উপরে একটা মিসাইল শেল এসে পড়ে। উপরতলার ঘর ভেদ করে শেলটা শীদের ঘরেও ফাটল ধরিয়ে দেয়। শীদে আতঙ্কে ঘরের ভেতর ছুটে গিয়ে দেখে দোরসা অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত মেয়েকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। একটু ডাকাডাকির পরেই দোরসার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে দোরসা ভয়ে আতঙ্কে কাঁদতে কাঁদতে বলে মা, জিনেরা এসে গিয়েছে, আমি ওদের দেখেছি, ওরা খুব ভয়ঙ্কর। মেয়ের কথা ঠিকভাবে বুঝে ওঠার আগেই শীদের ডাক পড়ে। উপরের ফ্ল্যাটে মিস্টার বিজারি নামের একজন বৃদ্ধ লোক থাকত। মিসাইল শেলটা ওনার ঘরের ভেতরই পড়েছে। সেটা দেখে আতঙ্কে লোকটা হার্ট অ্যাটাক করেছে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য শীদে দোরসাকে আরেকজনের কাছে রেখে ছুটে যায়। শীদে মিস্টার বিজারিকে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেওয়ার পরেও বাঁচাতে পারে না। মিস্টার বিজারি ততক্ষণে মারা গিয়েছিল। পরের দিন মিস্টার বিজারির জানাজা সম্পন্ন হয়। মিউনিসিপ্যালিটির লোক এসে মিসাইলটাও ঘরের ভেতর থেকে বের করে নিয়ে যায়। সবাই স্বাভাবিকভাবে নিজেদের কাজে ফিরে যায়। রাতে দোরসা শীদের কাছে এসে বলে সে কিমিয়াকে খুঁজে পাচ্ছে না। জিনেরা হয়তো কিমিয়াকে একা পেয়ে তুলে নিয়ে চলে গেছে। শীদে বিরক্ত হয়ে বলে উল্টাপাল্টা ভাবা বন্ধ করো, আমি কিমিয়াকে খুঁজে দিচ্ছি। কিন্তু সে কিমিয়াকে খুঁজে পায় না। হঠাৎ সে দোরসার গায়ে হাত দিয়ে দেখে দোরসার গা প্রচন্ড গরম, তার জ্বর এসেছে। শীদে মেয়েকে শুইয়ে দিয়ে রেস্ট নিতে বলে আর ভরসা দেয় সে কিমিয়াকে খুঁজে দেবে। দোরসাকে শুইয়ে দিয়ে শীদে বাড়ির কাজকর্মগুলো সেরে নেয়। তারপর রাতে ঘুমাতে যায়। চোখটা কেবল লেগে এসেছিল। হঠাৎ আওয়াজ পেয়ে শীদে জেগে উঠে দেখে দোরসা দরজা খুলে বাইরে যাবার চেষ্টা করছে। দোরসার কাছে গেলে সে কাঁদতে কাঁদতে ছাদের ফাটলের দিকে দেখিয়ে বলে জিনেরা এই ফাটলের ভেতর দিয়ে কিমিয়াকে নিয়ে চলে গেছে। দোরসা জ্বরের ঘোরে ভুলভাল দেখেছে ভেবে শীদে তাকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দেয়। সকালে দোরসা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। শীদে তার ওয়ার্কআউটের ক্যাসেটটা খোঁজার চেষ্টা করছিল। ক্যাসেটটা সে সামনেই রেখেছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না।
এরই মধ্যে আবার উপরের ফ্ল্যাটের মৃত লোকটা অর্থাৎ মিস্টার বিজারির মেয়ে শীদের কাছে বিদায় নিতে আসে। সে আজ অ্যাপার্টমেন্ট এবং শহর ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে সে শীদেকে বলে যায় তার ধারণা তার বাবা মৃত্যুর পূর্বে জিন দেখেছিল, কেননা মিসাইল শেলটা পড়ার পরেও তার বাবা স্বাভাবিকভাবেই কথা বলছিল। সে পানি আনতে গেলে এই সময়টুকুর মধ্যেই বাবার সাথে কিছু একটা ঘটে যায়। উনি চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলেন। মেয়েটা দাবি করে মিসাইলটা নিশ্চয়ই এমনি এমনি তাদের অ্যাপার্টমেন্টে পড়েনি, আর পড়লই যখন মিসাইলটা ফাটলো না কেন, এটা নিশ্চয়ই জিনেদের কাজ। শীদে মেয়েটার কথা তেমন আমলে নেয় না। সে ভাবে বাবার মৃত্যুতে মেয়েটা হয়তো মানসিক ট্রমার মধ্যে চলে গেছে, তাই এসব উল্টাপাল্টা বকছে। সারাদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। রাতে শীদে ঘুমাচ্ছিল, হঠাৎ সে খেয়াল করে ইরাজ তার বিছানায় তারই কম্বলের মধ্যে শুয়ে আছে। ইরাজ এখানে কিভাবে এলো? চোখ খুলতেই ইরাজের মতো দেখতে কিছু একটা তাকে অ্যাটাক করে দেয়। শীদে কোনো রকমে ধস্তাধস্তি করে বিছানা থেকে পড়ে যায়। তারপর দৌড়ে দোরসার ঘরে গিয়ে দেখে সে স্বাভাবিকভাবেই খেলছে। শীদে খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের ডেকে আনে। তারা এসে কম্বল খাটের নিস্তেজ খুঁজে কিছুই দেখতে পায় না। শীদেও ভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে, তাই আর বেশি মাথা ঘামায় না। সারা রাত এভাবেই কেটে যায়। সকালে শীদের নাস্তা বানাচ্ছিল, সবজির টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে গিয়ে সে দেখে তার ওয়ার্কআউটের ক্যাসেটটা ভেঙে ছিঁড়ে নষ্ট করে কেউ ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা দেখে শীদের দোরসার ওপর সন্দেহ হয়, কারণ সে আর দোরসা ছাড়া তো এই বাড়িতে কেউই থাকে না। তাই দোরসাকে বকা দিতে ঘরে গিয়ে দেখে দোরসা বাড়ির বাইরে বেরিয়ে গেছে, আর সে উপরের মিস্টার বিজারির ফাঁকা ফ্ল্যাটে গিয়ে ধাক্কাধাক্কি করছে। দোরসার কাছে যেতেই সে জেদ ধরে কিমিয়াকে না নিয়ে সে কিছুতেই ফিরবে না। শীদে চেপে ধরে কোনো রকমে দোরসাকে শান্ত করার চেষ্টা করে। সিঁড়ি থেকে তাদের এই দৃশ্য ইব্রাহিমি ভাবি দেখে ফেলে, কিন্তু সে কিছুই বলে না। দোরসার শান্ত হলে শীদে বাড়ি ভাড়ার টাকা নিয়ে ইব্রাহিমি ভাবির ঘরে যায়। ইব্রাহিমি ভাবিও এটা বিশ্বাস করে যে এই বাড়িতে জিনের আছর পড়েছে। রোজ অদ্ভুত সব শব্দ শোনা যায়। তার ধারণা হয়তো মেহেদির মাধ্যমেই জিন এই বাড়িতে ঢুকেছে। সে শীদেকে সাবধান করে দেয় যে জিনেরা হাওয়ায় ভেসে বেড়ায়, আর কাউকে পছন্দ হলে তার উপরে ভর করে। যদি একবার কারোর প্রিয় জিনিস জিনেদের হাতে যায় তাহলে আর তাদের হাত থেকে নিস্তার নাই। দুনিয়ার যে প্রান্তেই যাওয়া যাক না কেন, জিন তাদের পিছু করে জ্বালাতন করতেই থাকবে। ইব্রাহিমি ভাবির এসব বকবক শুনতে শীদের ভালো লাগছিল না, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে সে ফাকুর ভাবির বাসায় যায়। ফাকুর ভাবিরাও এই শহর ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সে তাক থেকে আহলে হাবা নামের একটা বই খুঁজে বের করে। এই বইটা জিনদের নিয়ে লেখা। বইটা নিয়ে ভাবির সাথে কিছুক্ষণ গল্পগুজব করে সে বাসায় ফিরে আসে। রাতে একটা দুঃস্বপ্ন দেখে শীদের ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে জানালার পর্দা টেনে দিতে জানালার কাছে যায়। তখন কিছু একটা খুব দ্রুত একদম মুহূর্তের মধ্যেই তার সামনে দিয়ে চলে যায়। চমকে উঠে শীদে একদম বিছানার উপরে ঝাঁপিয়ে পড়ে। কোনোভাবে রাতটা কাটিয়ে সকাল হয়। ওয়ার্কআউট শেষ করে শীদে দোরসাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ তার জ্বর সারছিল না। ডাক্তার জানায় চারিদিকে যেহেতু অস্বস্তির পরিবেশ বিরাজ করছে, তাই সেই ট্রেস থেকে হয়তো দোরসার জ্বর হয়েছে। ডাক্তারের কাছে চেকআপ শেষ করে শীদে দোরসাকে নিয়ে গাড়িতে করে ফিরছিল। সে পথের মধ্যে মেহেদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাকেও গাড়িতে তুলে নেয়। গাড়ি বেশ কিছুক্ষণ চলার পরে মেহেদি ফিসফিসে গলায় জিজ্ঞেস করে দোরসার পুতুলটা কই। মেহেদির মুখে কথাটা শুনে শীদে বেশ চমকে ওঠে, কারণ সে তো কথা বলতে পারতো না। শীদে আর কোনো উত্তর দেয় না। অ্যাপার্টমেন্টে ফিরে দেখে বাড়িওয়ালা ইব্রাহিমের ফ্যামিলি শহর ছেড়ে চলে যাচ্ছে। ইব্রাহিমি ভাবি মেহেদিকে দেখেই বকাবকি শুরু করে, কারণ ওর জন্যই তাদের যেতে দেরি হয়ে যাচ্ছিল। আচমকা বাড়িওয়ালাদের এভাবে চলে যেতে দেখে শীদে খুবই অবাক হয়। এবার অ্যাপার্টমেন্টে শুধুমাত্র শীদে আর দোরসাই রয়ে গেল, বাকি সবাই চলে গেছে। তাই শীদেও সিদ্ধান্ত নেয় সেও এখান থেকে দোরসার দাদুর বাড়িতে চলে যাবে। তাই ঘরে ঢুকেই ব্যাগপত্র গোছাতে শুরু করে, কিন্তু দোরসা জেদ ধরে সে কিমিয়াকে না নিয়ে কোথাও যাবে না। শীদে প্রথমে দোরসার জেদকে পাত্তা না দিলেও মেয়ের কাদো কাদো মুখটা দেখে অবশেষে সিদ্ধান্ত নেয় কিমিয়াকে খুঁজে পাওয়া মাত্রই তারা এখান থেকে চলে যাবে। মেয়েও খুশি হয়ে যায়। শীদে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজতে শুরু করে। সব ওলটপালট করে খুঁজেও কিমিয়াকে পাওয়া যায় না। এরই মধ্যে ইমার্জেন্সি সাইরেন বেজে উঠলে সে দোরসাকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। বাইরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শীদে দোরসাকে নিয়ে ঘরে এসে শুয়ে পড়ে। এক ঘুম পরে শীদে জেগে উঠলে হঠাৎ তার চোখ ঘরের খোলা দরজার দিকে পড়ে। সেখানে একজন বুড়ো মতো লোক দাঁড়িয়ে ছিল। পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা, অথচ এখানে মানুষ আসলো কোথা থেকে?
লোকটাকে দেখে শীতে চমকে উঠে পড়ে। লোকটাও ভো দৌড় দেয়। শীতে লোকটার পেছনে তাড়া করে পাশের ঘরে গিয়ে দেখে লোকটা ছাদের ফাটলের মধ্যে ঢুকে গেল। এই দৃশ্য কোনো স্বাভাবিক মানুষের পক্ষে হজম করা সহজ না। শীতে আবার ঘরে ফিরে এসে দেখে দোরসা অশরীরী কারোর সাথে কথা বলছে। এতে সে আরো ভয় পেয়ে যায়। তাই দোরসাকে কোলে নিয়ে আগে পিছে কিছু না ভেবেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করে। রাস্তায় পুলিশের টহল চলছিল। তারা পুলিশের জিপের সামনে পড়ে। ইরানে মহিলাদের বোরকা ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ। পরপুরুষ মহিলাদের শরীর দেখতে পাওয়াকে মারাত্মক রকমের অপরাধ ধরা হতো। তাই পুলিশ শীদেকে থানায় ধরে নিয়ে যায়। অনেকক্ষণ বন্দি রাখার পরে অফিসার্স ইনচার্জ এসে শীদেকে এবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। থানায় থেকে তাকে একটা হিজাবও দেওয়া হয় যাতে সে বাড়ি পর্যন্ত নির্দ্বিধায় যেতে পারে। বাসায় ফিরে শীদে দুরু দুরু বুকে ঘরে ঢোকে। দোরসাকে শুয়ে দিয়ে সে পাশের ঘরের সিলিংয়ের ফাটলগুলো টেপ দিয়ে আটকে দেয়। তারপরে ঘরে এসে দেখে দোরসা আবার কিমিয়াকে খুঁজতে শুরু করেছে। সে আবারও দোরসাকে শুয়ে দিয়ে বলে, চিন্তা করো না, তোমার কিমিয়াকে নিশ্চয়ই আমি খুঁজে দেব। তখনই টেলিফোনটা বেজে ওঠে। শীদে টেলিফোন রিসিভ করতে উঠে যায়। ইরাজ টেলিফোন করেছে। শীদে মেয়েকে নিয়ে এখনও তেহরান ছেড়ে তার বাবা মায়ের কাছে যায়নি। তাই ইরাজ তাকে বকাবকি শুরু করে। তখনই আবার ঘরের দরজায় কেউ একজন নক করে। শীদে দরজা খুলে দেখে কেউ নেই। সে বাইরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে। তখনই সে দরজার পাশে একজন মহিলার অবয়ব দেখতে পায়, যেটা চাদর দিয়ে ঢাকা। চাদরটা এক মুহূর্তে ঘরের ভেতরে ঢুকে যায় আর দরজাটাও আটকে যায়। শীদে বাইরে দাঁড়িয়ে অনর্গল দরজাটায় ধাক্কাধাক্কি আর চিৎকার করতে থাকে, কিন্তু দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। কিছুক্ষণ পরে দোরসা দরজা খুলে দেয়। তাকে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। শীদে দোরসাকে চাদরে ঢাকা মহিলার কথা জিজ্ঞেস করলে দোরসা জানায় প্রায়ই উনি এসে দোরসার সাথে গল্প করে আর উনি নাকি কিমিয়াকেও খুঁজে দেবে। এসব শুনে শীদে আরো ঘাবড়ে যায়। সে দ্রুত বাসাটা ছেড়ে দেওয়ার জন্য আবারও কিমিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু সে পুতুলটা কোথাও খুঁজে পায় না। তার উপর আবার দোরসা উল্টাপাল্টা বলে তাকে আরো বিরক্ত করছিল। তাই শীদে দোরসাকে একটা ধমক দেয়। তখন দোরসা বলে ওঠে, এরকম করলে আমি ওই মহিলার সাথে চলে যাব। এটা শুনে শীদে মেজাজ হারিয়ে ফেলে আর উঠে এসে দোরসাকে একটা চর বসিয়ে দেয়। দোরসা কান্না করার বদলে আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়ে আর সে নিজের মায়ের ওপরে আক্রমণ করে দেয়। দোরসা শীদেকে খামচাতে শুরু করে। শীদে কোনো রকমে মেয়েকে সামলানোর চেষ্টা করে। তখনই বাইরে মিসাইল বিস্ফোরণের আওয়াজ হলে দুজনেই থমকে যায়। রাতে দোরসা ঘুমিয়ে গেলে শীদে একটা ছুরি হাতে বাইরে বসে থাকে। ঘুমের মধ্যে সে বারবার সেই চাদর জড়ানো জিনটাকে স্বপ্নে দেখতে পায়, যে দোরসাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুঃস্বপ্ন দেখেই রাতটা কেটে যায়। সকালে ঘুম ভেঙে দেখে দোরসা খাটের নিচে শুয়ে আছে। শীদে তাকে খাটের নিচ থেকে টেনে বের করে। তখনই পাশের ঘর থেকে খটখট শব্দ পেয়ে তারা দেখার জন্য যায়। শীদে খেয়াল করে টেলিফোনের রিসিভারটা তুলে রাখা। সে ধীরে ধীরে রিসিভারটা কানে ধরতেই ইরাজের কণ্ঠ ভেসে আসে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা ইরাজ না, বরং তার কণ্ঠে অন্য কেউ কথা বলছে। তখনই আবার জানালার ওপাশে সে ওই চাদরটা উঠতে দেখে আতঙ্কে দোরসাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ চলে যাও, আমাদের বাঁচতে দাও। কিন্তু বাইরে কোনো অশরীরী ছিল না, বরং একটা শামিয়ানা উঠছিল, যেটা দিয়ে মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া ছাদটা ঢেকে রাখা হয়েছিল। বাইরে ঝড় ওঠার কারণে শামিয়ানাটা খুলে গিয়েছে। এটা দেখার জন্য শীদে ছাদে যায়। ছাদের ভাঙা জায়গা দিয়ে সে নিচে মিস্টার বিজারির ফাঁকা রুমের দিকে তাকায়। রুমের ভেতরে তাকাতেই শীদে হতভম্ব হয়ে যায়। তার মায়ের উপহার দেওয়া সে বইটা ওখানে পড়ে আছে, কিন্তু বইটা তো সে ড্রয়ারে তালা দিয়ে রেখেছিল। তাহলে বইটা এখানে কিভাবে এলো? শীদে দ্রুত ঘরে গিয়ে ড্রয়ারটা খুলে। এতে সে আরো অবাক হয়ে যায়। বইটার জায়গায় দোরসার পুতুল কিমিয়া পড়ে আছে। কিমিয়ার মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে, হাত পাগুলো খুলে ফেলা হয়েছে। তখনই ঘরে এসে কিমিয়ার এই দৃশ্যটা দোরসা দেখে ফেলে। দোরসা তার মাকে দোষারোপ করতে শুরু করে যে সেই কিমিয়ার এই হাল করেছে, মা কিমিয়াকে মেরে ফেলেছে। শীদে মেয়েকে বোঝানোর চেষ্টা করে সে কিছু করেনি, এটা চাদরে ঢাকা সে জিনটা করেছে। কিন্তু দোরসা কিছুতেই সেই কথা মানতে চায় না। তাই শীদে তাকে বলে, তুমি বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, একটু পরেই দেখবে তোমার কিমিয়া আগের মতো হয়ে গেছে। আমি তো ডাক্তার, আমি তোমার কিমিয়াকে আবার সুস্থ করে দেব। এটা শুনে দোরসা ঘরে গিয়ে শুয়ে পড়ে। শীদে তখন পুতুলটার ছিঁড়ে ফেলা অংশগুলো টেপ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। তারপরে সেটা দোরসার কাছে নিয়ে যায়। দোরসা অনেকদিন পরে তার কিমিয়াকে পেয়ে খুব খুশি হয়েছিল। তখনই আবার ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। শীদে দোরসাকে বলে,
তার কোট গায়ে পরে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আজই এই বাসা ছেড়ে বেরিয়ে যাবে। শীদে ব্যাগ আর দোরসাকে নিয়ে সিঁড়িতে নেমে আসে। তখনই ঘর থেকে দোরসার কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসে। শীদে ভাবে তার সাথে যে আছে সে হয়তো জিন, তার মেয়ে নিশ্চয়ই ঘরের মধ্যে আটকে আছে। তাই কোনো কিছু না ভেবেই শীদে ঘরের ভেতরে দৌড় দেয়। ঘরে ঢুকে দেখে দোরসা খাটের নিচে শুয়ে কাঁদছে। সে দোরসাকে বের করার জন্য হাত বাড়ায়। তখনই একটা জিন দোরসার রূপ ধরে শীদেকে খাটের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শীদে কোনো রকমে হাতটা ছাড়িয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সে এখন বুঝতে পারছে তার সঙ্গেই আসল দোরসা ছিল। শীদে বাইরে সিঁড়িতে এসে দেখে দোরসা তার উপরে প্রচণ্ড নারাজ হয়ে আছে। দোরসা মাকে একের পর এক দোষারোপ করতে থাকে। আসলে এই সময়টুকুর মাঝেই সেই মহিলা জিনটা দোরসাকে কান ভাঙানি দিয়ে তাকে মায়ের বিরুদ্ধে করে দিয়েছে। শীদে দোরসাকে না রাগিয়ে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে শান্ত করে। দোরসা শীদের দিকে এগিয়ে আসছিল। তখনই চাদরটা এসে দোরসাকে ঢেকে দেয়। দোরসা চাদরের মাঝে আটকে যায়। মেয়েকে বাঁচাতে শীদেও চাদরের ভেতরে ঢুকে অনেক কষ্টে সে মেয়েকে চাদরের মায়াজাল থেকে উদ্ধার করে। তখনই আবার আরেক বিপত্তি দেখা দেয়। চাদরটা মেঝেতে সেটে গিয়ে চোরাবালির রূপ নেয়। শীদের পা সেই চোরাবালির মাঝে পড়ে। সে প্রায় তলিয়েই যাচ্ছিল। দোরসা বুদ্ধি করে বহু কষ্টে মাকে টেনে তোলে। তারপরে শীদে ব্যাগটা আর দোরসা তার প্রিয় কিমিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গ্যারেজে যায়। তারপরে গাড়ি নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। তারা আর কখনো এই অভিশপ্ত জায়গায় ফিরে আসবে না। কিন্তু অভিশাপ কি কখনো তাদের পিছু ছাড়বে? কেননা বের হবার সময়ে তারা দুটো ভুল করে ফেলেছে। দোরসা তার প্রিয় কিমিয়াকে সাথে নিলেও কিমিয়ার মাথাটা এখনো বাসার সিঁড়িতেই পড়ে আছে, যেটা তারা খেয়ালই করেনি। আর শীদেও মিস্টার বিজারির অ্যাপার্টমেন্টে পড়ে থাকা তার মায়ের উপহার দেওয়া প্রিয় বইটা সাথে আনতে ভুলে গিয়েছে। জিনদের কাছে যদি কারোর প্রিয় জিনিস থেকে থাকে তাহলে জিনেরা কখনই তাদের পিছু ছাড়ে না। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন জিনেরা ঠিক তাদের খুঁজে বের করে। তাই এখন একটাই প্রশ্ন, কি অপেক্ষা করছে মা মেয়ের জীবনে? তারা কি শেষ পর্যন্ত জিনদের হাত থেকে নিস্তার পাবে? সেটা না হয় সময়ই বলে দেবে। আপাতত আমাদের গল্পটা এখানেই শেষ হলো। আবারও যদি জিনেরা ফিরে আসে শীদে আর দোরসার জীবনে, তাহলে তাদের সার্ভাইভের গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।